ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি কর্তৃক মিডল স্কুল শিক্ষিকা বীর মুক্তিযোদ্ধা কন্যা ভুয়া কাবিনের মাধ্যমে বিবাহ অথবা নির্যাতন মিথ্যা মামলা ও হত্যার সাথে বিচারের দাবিতে আজকে এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সারা দেশব্যাপী যেতে থাকবেন মুক্তিযোদ্ধা পরিবারের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে। আমরা মুক্তিযোদ্ধা পরিবার বসে থাকতে পারি না, আমরা তানিয়ার পাশে আছি। মুক্তিযোদ্ধা বাংলাদেশের সকল বুদ্ধিজীবী মহল এবং সাংবাদিক মহল আমরা তানিয়াকে সর্বোত্তমভাবে তার ন্যায্য বিচারের জন্য সার্বিকভাবে সহযোগিতা করব। সাংবাদিক বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা সংসদ সংগ্রাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মেহেদী হাসান, উপস্থিত আছেন অর্থ সম্পাদক মাধবী ইয়াসমিন রুমা, উপস্থিত আছেন ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাকসুদা সুলতান অঙ্ক, আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতিরা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান জনাব কবির চৌধুরী তন্ময়। আরও যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা প্রতিমধ্যে আছে আমাদের এই সংবাদ সম্মেলনে। আর কিছুক্ষণের মধ্যে এসে মুক্তিযোদ্ধা সন্তান মোসাম্মদ তানিয়ার সাথে লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছি। রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি কর্তৃক নিরীহ স্কুল শিক্ষিকা বীর মুক্তিযোদ্ধার কন্যাকে ভুয়া কাবিনের মাধ্যমে প্রতারণামূলক বিবাহ অতঃপর নির্যাতন, মিথ্যা মামলা ও অর্থ আত্মসাতের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক, শুরুতেই আপনাদের সালাম শুভেচ্ছা বিনিময় করব এই মানসিক অবস্থান আমার নেই। আমি নিরুপায় হয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার পরিবার ও ব্যক্তি জীবনের নিরাপত্তা এবং আমার উপর অমানবিক নির্যাতনের বিচারের দাবি নিয়ে জাতির বিবেকখ্যাত সাংবাদিক ভাই বোনদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আমি মোসাম্মদ তানিয়া আক্তার, পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাফিজুর রহমান, মাতা সবেদা বেগম, সাং কেরানীপাড়া, বসুনিয়া রোড, কোতোয়ালি, RPMP, রংপুর মিঠাপুকুর শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করছি। রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি আমার পূর্ব পরিচিত। দীর্ঘদিন দেখাশোনা আর কথাবার্তায় আমাদের মাঝে বন্ধুত্বও হয়। এই বন্ধুত্বের বেশ কয়েক বছরের মাথায় রনি আমাকে বিয়ের প্রস্তাব দিলে আমি সময় নিয়ে তার প্রস্তাবে রাজি হই। কিন্তু সে ছাত্রলীগের সভাপতি পদে থাকায় আমাদের বিয়ের বিষয়টি অতি গোপন করতে শর্ত জুড়ে দিলে আমি প্রথমে বারণ করি। কিন্তু বারবার আমাকে অনুরোধ এবং তার বন্ধুদের দিয়ে বোঝানো রনির রাজনৈতিক ক্যারিয়ার বিষয়টি নিয়ে নানাভাবে বোঝাতে শুরু করলো এবং ছাত্রলীগের মেয়াদকাল শেষ হওয়া মাত্রই বিয়ের আনুষ্ঠানিকতা দৃশ্যমান করার প্রতিজ্ঞাবদ্ধ হলে অবশেষে আমি বিয়ে করতে রাজি হই। গত বছরের 18 এপ্রিল নীলফামারী জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সজল কুমারের বাড়িতে রনির পরিচিত কাজী ও সাক্ষীগণের উপস্থিতিতেই আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর আমরা দেশে ও পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন জায়গায় হানিমুনে গিয়েছি। হোটেলে থাকা, এখানে সেখানে ঘুরে বেড়ানো, গাড়ি ভাড়ায় ভ্রমণ সহ স্বামী স্ত্রী সুন্দরভাবে জীবনযাপন চলেছে। আমি আমার পরিবার এবং রনি ও রনির বন্ধুবান্ধব বিয়ের বিষয়টি গোপন রেখেছি ছাত্রলীগের সভাপতি পদ পদবীর কারণে, যা আগেই শর্ত ছিল। প্রিয় সাংবাদিকগণ, আমাদের বিবাহিত স্বামী স্ত্রীর জীবনযাপন অতিবাহিত করা অবস্থায় রনি তার ব্যবসায়িক কাজের জন্য, রাজনীতির জন্য যখন যা চেয়েছে আমি স্ত্রী হিসেবে আমার সাধ্যমতো অর্থনৈতিক সহযোগিতা করেছি। আমাদের বিবাহিত জীবনও বেশ সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে আমার স্বামী রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি তার ছাত্রলীগ কমিটির মেয়াদ শেষ হওয়ার সময় গড়িয়ে এলে আমাকে 20 লাখ টাকা জোগাড় করতে চাপ দিতে থাকে, যা আমার কাছে ওই পরিমাণ টাকাটা ছিল না এবং আদৌ নেই। রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হতে গেলে তাকে এই টাকা দিতে হবে, এমন কথা বলে বারবার আমার উপর মানসিক চাপ প্রদান করতে থাকে।
সেই সাথে রনির কতিপয় বন্ধু মহলও আমাকে ওই টাকা দিতে হবে বলে নানানভাবে জোর দাবি করতে থাকে, কিন্তু রনি জানে এই পরিমাণ টাকা আমি দিতে পারবো না। এমনিতে আমার কাছে যা ছিল রনি তার সবটাই নিয়ে নিয়েছে এবং খরচ করেছে। আমার আর আমার স্বামী রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির হিসেব মতে এই পর্যন্ত প্রায় 18 লাখ টাকা সে নিয়েছে, কিন্তু সে কোনো কথাই শুনতে চায় না, বরং আমাকে 20 লাখ টাকা জোগাড় করতে বারবার মানসিক চাপের পাশাপাশি মাঝে মধ্যে শারীরিক নির্যাতনও শুরু করে। আমি বারবার বুঝিয়েছি যে আমার চাকরির সব টাকাই তোমাকে দিচ্ছি, বাবার কাছে যা ছিল তার সবই তোমাকে দিয়েছি, কিন্তু এই পরিমাণ টাকা তো নাই, আর আমার পক্ষে তোমাকে কোনো প্রকার টাকা দেওয়া সম্ভব নয়, এটা তুমি ভালো করেই জানো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরপর শুরু হয় আমার উপর অমানসিক নির্যাতন, শারীরিক আঘাত সহ নানান ধরনের গালাগাল। শুধু তাই নয়, সে অন্যত্র বিয়ে করার জন্য পাত্রী দেখতে যাওয়ার খবরটি আমি জেনে প্রশ্ন করায় আমাকে নির্মমভাবে শারীরিকভাবে আঘাত করে। এক পর্যায়ে আমি আমার বিয়ের কাবিন দিতে বলায় আমার স্বামী রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি হাসতে হাসতে বলে, কিসের বিয়ে, কিসের কাবিন, সবই আমার সাজানো, কাজীও আমি, সাক্ষীও আমি, বড় আমি, কোনোভাবে এই বিয়েকে প্রমাণ করতে পারবে না। তুই একটা রাস্তার মেয়ে, ইচ্ছে হয়েছে ব্যবহার করেছি, আমার ইচ্ছে শেষ, প্রয়োজন শেষ, আর তানিয়া নামের অধ্যায়ও শেষ। আমি ছাত্রলীগের রংপুর জেলার সভাপতি, আমার কথায় প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজ ওঠা বসা করে। আমাকে তুই কিচ্ছু করতে পারবি না, যেহেতু বিয়ের কাগজ নেই অতএব বিয়েও হয়নি। আমি ব্যক্তিগতভাবে তারপরেও চেয়েছি আমার স্বামী রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির শুভবুদ্ধির উদয় হবে, সে তার ভুল বুঝবে, কিন্তু এটা ছিল নিতান্তই আমার বোকামি। আমি যাতে মুখ না খুলি সে কারণে তার বন্ধুবান্ধব সহ রাজনৈতিক সিনিয়র নেতাদের দিয়ে হুমকি ধামকি দিতে শুরু করলো। মানসিক চাপে রেখে পরিকল্পিতভাবে আমাকে পাগল বানানোর চেষ্টা করলো, কিন্তু কোনো উপায়ন্তর না পেয়ে একদিন তার সন্ত্রাস বাহিনী নিয়ে অস্ত্র ঠেকিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষর নিল এবং আমার বাবা মাকে মেরে ফেলার হুমকিও দিয়ে গেল। আমি থানায় মামলা করতে গেলে প্রথমে আমার মামলা গ্রহণ করা হয়নি, কিন্তু পরবর্তীতে জাতির বিবেক খ্যাত 15 থেকে 20 জন সাংবাদিক নিয়ে আমি থানায় গেলে তদন্ত সাপেক্ষে ওই দিনই 5ই সেপ্টেম্বর 4:45 সময় রংপুর কোতোয়ালি নং 09/468/468 মামলাটি এজাহারভুক্ত করেন, যার প্রাথমিক তথ্য বিবরণী যুক্ত আছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সেদিনও সাংবাদিক ভাই বোন বন্ধুরা আমার পাশে থাকায় তদন্ত সাপেক্ষে আমার মামলাটি এজাহারভুক্তকরণ করা হয়েছে। আমি আজও জাতীয় সাংবাদিক ভাই বোন বন্ধুদের পাশে চাই, সত্য ও ন্যায় বিচারের পক্ষে আপনাদের বস্তুনিষ্ঠ কলম চাই, কারণ আপনারাই আমার শেষ ভরসা। এই মামলা দেওয়ার পর থেকে একের পর এক হত্যার হুমকি, মামলা তুলে নিতে আমাকে ও আমার বাবা মাকে নানা ধরনের গালাগাল, মেরে কেটে লাশ গুম করার কথাও শোনানো হচ্ছে। শুধু তাই নয়, আমি রাষ্ট্রের কাছে আইনি সহায়তা চাওয়ায় উল্টো আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলাও জুড়ে দেওয়া হয়েছে। আমার বাবা হার্টের অসুস্থ রোগী, আমার মাও অসুস্থ হয়ে পড়েছেন। কখন যে আমার বাবা মাকে মেরে ফেলে সে ভয় আতঙ্ক নিয়ে আমার ও আমার পরিবারের দিন যাচ্ছে, আর আমি তো রীতিমতো পালিয়ে আছি ঢাকায়। তাই অবশেষে জাতির বিবেকখ্যাত সাংবাদিক বন্ধুদের কাছে সাহায্য প্রার্থনা করছি, কারণ আমার কোনো রাজনৈতিক দল নেই। আমি ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর শরণাপন্ন হয়েছিলাম। বিস্তারিত ডকুমেন্টও তার হাতে দিয়ে এসেছি। পুরো বিষয়টি তাকে অবগত করেছি এবং তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিলেও পরবর্তীতে মিডিয়াতে তার বক্তব্য আমাকে এবং আমার পরিবারকে আহত করেছে। এই দেশকে শত্রুমুক্ত করতে আমার বাবা অস্ত্র হাতে যুদ্ধ করে আমাদের স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছিলেন, আর এখন এদেশেই কতিপয় ছাত্র নেতার কারণে আমাদের জীবন জীবিকা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছি। প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধু, আমি জানি এবং বিশ্বাস করি আপনাদের কলমের এক বিন্দু কালিও যদি আমার নিরীহ জীবনের গল্প হয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে হয়, তাহলে নিশ্চয়ই আমি ন্যায় বিচার পাব। আমি চাই না আর কোনো তানিয়া এভাবে বিয়ের প্রলোভনে দিনের পর দিন ধর্ষণের শিকার হোক, বিয়ের নামে নাটক সাজানো হোক। আমি চাই না আর কোনো মেয়ে তার বাবার জীবনের শেষ সম্বলটুকু এভাবে কোনো প্রতারকের কাছে দিয়ে নিঃস্ব হয়ে পড়ুক। আমি ন্যায় বিচার চাই। রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অন্যান্য অপরাধীরা যেন রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির কঠোর শাস্তির উদাহরণ হোক। আপনাদের মাধ্যমে আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, তার হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ সকলকে। সম্মতি প্রকাশ করে কিছু বলার জন্য অনুরোধ করছি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান কেন্দ্রীয় কমিটি চার পুনর্বাসন সম্পাদক আমি যেহেতু আপনাদেরই বলবো, আমি আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ করবো বাংলাদেশে আর কোনো বোনেরা যাতে এইরকম নৃশংস যাতনা সাংসারিক জীবনে যে একটা অর্থাৎ তার প্রতি হয়ে গেছে, যে শারীরিক মানসিক সমস্ত রকম সেটা রয়েছে, এই জিনিসটা কত বড় কষ্টের একটা নারী জানেন। আর আপনাদের প্রত্যেকের ঘরে মা বোন আছেন, তাদের কষ্ট মনে করে আপনারা দয়া করে এই ব্যাপারটি সেইভাবে প্রকাশ করুন যাতে আমাদের এই বোন সঠিক বিচার পায়। আর রনির মতো এই জঘন্য চরিত্রের লোকগুলো বঙ্গবন্ধুর স্বপ্নের গড়া ছাত্রলীগ থেকে যেন, ছাত্রলীগ শুধু নয় সারা বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগ রাজনীতির যে কোনো শাখা থেকে যেন ওরা বহিষ্কৃত হয়, চিরদিনের জন্য বহিষ্কৃত হয়। তা না হলে এরা ওই ক্ষমতার জোর দেখে ওই তাদের পদ পদবীর বহাল দিয়ে দেখিয়ে তারা আরো অনেক নারীর জীবন নষ্ট করবে, আরো অনেক বোনের জীবন নষ্ট করবে, অনেক সন্তানের জীবন নষ্ট করবে। প্লিজ সাংবাদিক ভাইরা, আপনারা এই ব্যাপারটি গুরুত্ব সহকারে প্রচার করুন এবং আমরা চাই যে আপনারা আমাদের সাথে থেকে, আমরা মুক্তিযোদ্ধা পরিবার এখানে আছি, আর যেহেতু তানিয়া মুক্তিযোদ্ধার সন্তান রংপুরের মতো একটা জায়গায় থাকে, সে আমাদের মতো, আমরা যারা ঢাকায় থাকি আমাদের মতো ততটা এত কিছু বোঝেনি, তারও ভুল হয়েছে। আমি স্বীকার করছি যে তারও ভুল হয়েছে, যে শুধু কথায় বা কাগজে এনে দিল, সেটা দেখে না দেখে বা বিচার না করে সে বিয়েতে আবদ্ধ হয়েছে। এটা হচ্ছে মেয়েদের, আপনারা জানেন মেয়েরা মায়ের যাতে একটু ভালো করে কথা বললে, একটু স্নেহ মমতা ভালোবাসা দিলে তারা কিন্তু বলে যায়। আর সেই ছেলে এমন একটা জাল পেতেছিল যে সে বুঝতেও পারেনি এটা মিথ্যে দিয়েছিল বা এটা একটা সাজানো নাটক ছিল। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এই বিচারের সাধন, এই বস্তুতে ন্যায় বিচার পাইয়ে দিতে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই সংবাদ সম্মেলনে সম্মতি প্রকাশ করে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মেহেদী হাসান। আজকের এই বিষয়টা বলার চাই, পুরো ঘটনা জানার পরে মনটা খুবই খারাপ। কারণ আমার সন্তান আছে, আমিও কারো, আমার বোন আছে, আমি কারো ভাই, এবং আমি আমার বাবা। আজকে যে বিষয়টি হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের পদ ধারণ করে বা যে কোনো সংগঠন হোক বা ব্যক্তিগত যেই ঘটনা করবে এটি একটি অপরাধ। সুতরাং অপরাধী শাস্তি হবে, এটাই আমরা চাই এবং এটা হতেই হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, অতীতে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এখানে তানিয়া আক্তারের পরিচয় বীর মুক্তিযোদ্ধার সন্তান, এটা ঠিক আছে, কিন্তু তার পরিচয় সে একটা নারী, সে একটা স্কুল শিক্ষিকা। আপনারা জানেন যে দেশের অর্থ 50% বেশি নারী। একটি নারীকে যদি ছলনা করে মিথ্যা প্রলোভন দিয়ে বা এইভাবে প্রতারণা করা হয়, তাহলে পুরা নারী জাতির সাথে এটা প্রতারণা করা। স্কুলে কোনো শিক্ষকের সাথে যদি এই ধরনের প্রতারণা করা হয়, তাহলে পুরো শিক্ষক জাতির সাথে প্রতারণা করা। তারপরে আসছে মুক্তিযুদ্ধের সন্তান, যেহেতু আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমাদের একটা দায়িত্ব আছে। আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যদি আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এই মেহেদী হাসান রনির বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা একজন শিক্ষিকা, একজন নারী এবং একজন বীর মুক্তিযোদ্ধার কন্যার উপরে শ্লীলতাহানি, নির্যাতন, এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব।
যেহেতু ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী অন্যতম সংগঠন, সেহেতু সবিনয় অনুরোধ করছি ছাত্রলীগের একটা জেলা সভাপতি সন্তান প্রতারণা করে একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার সন্তানকে ভুয়া বিয়ের কাবিনের একটি নাটক সাজিয়ে তাকে নির্যাতন করবে, তার থেকে অর্থ আত্মসাৎ করবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাই আগামী এক সপ্তাহের মধ্যে যদি এটা সঠিক বিচার না পাই, আমরা রংপুরে যে ছাত্রলীগের কার্যালয় আছে, আমরা সেই কার্যালয়ে অবরুদ্ধ করব। কে কোন সংগঠনের সভাপতি সেটা আমাদের দেখার বিষয় না, অপরাধী অপরাধী। এরপরেও যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা আমাদের লাগাতার কর্মসূচি আমরা পালন করব। আমরা এটা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানালাম। আমার বোন তানিয়ার বিষয়ে আমি কিছু বলতে চাই না, তার চোখের পানি এবং তার আত্মনাদ আমাকে খুব আহত করেছে। আমি আর কথা বলতে পারছি না। আপনাদের কাছে আমাদের আগামী যে কর্মসূচি বা আমাদের যে কর্ম পরিকল্পনা সেটা আমরা জানিয়ে দিলাম। আপনাদের অতীতের না আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আগামী দিনে আমাদের কর্মসূচিগুলো। ধন্যবাদ। ধন্যবাদ মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। আমরা আমার বোন তানিয়ার সাথে আছি। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক ঘোষিত কর্মসূচিতে এখন আমাদের আজকের এই সম্মেলনে সংহতি প্রকাশ করে আমাদের মধ্যে উপস্থিত শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারে নাই লেখক, গবেষক ও কলমিস্ট সৈয়দ আবুল মকসুদ সাহেব আমাদের মোবাইলে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছেন। তাদেরও কিন্তু কর্তব্য তার এলাকার যখন কোনো একজন নারী যখন ক্ষতিগ্রস্ত হয়, প্রতারণার শিকার হয় এবং সে প্রতারক যদি প্রভাবশালী হয়, তার পাশে দাঁড়ানো সকলের কর্তব্য। আজকে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, থানায় যখন মামলা হয়েছে, মামলাও হয়তো হতো না যদি মিডিয়া পাশে না থাকতো। নাগরিক সমাজেরও কর্তব্য যখন দুর্বল তাকে নিয়ে থানায় যাওয়া এবং থানায় তার পাশে থাকা, এটা সকলের কর্তব্য। এই যে যার দ্বারা যিনি প্রতারিত হয়েছেন আজকে যে মেয়ে, যিনি নারী, তার এই ঘটনাটি এটা তদন্ত সাপেক্ষে দোষীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা, এটাই হলো আমাদের সকলের দাবি। কিন্তু শুধু থানা পুলিশেই হবে না, প্রশাসনকে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে তার পাশে থাকতে হবে। একই সঙ্গে যারা জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তাদেরও কর্তব্য রয়েছে যে তার এলাকার একজন নির্যাতিত নারী, তাকে যেন আইনের সহায়তা দেওয়া হয়। এবং একই সঙ্গে আমি আইনজীবীদেরও বলবো যে আইনজীবীরাও যেন তার পাশে দাঁড়ান। সমস্ত নাগরিক সমাজ, আইনজীবী এবং প্রশাসন সকলেই তার পাশে থাকবে এবং দোষীকে তদন্ত সাপেক্ষে অবিলম্বে বিচারের আওতায় আনা হোক, এটি আমাদের দাবি। ধন্যবাদ। অত্যন্ত দুঃখজনক, একবিংশ শতাব্দীতেও আধুনিক এই সমাজ, এই সভ্যতায় এমন কিছু কতিপয় মানুষ আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা রাজনীতিটাকে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে অর্থনৈতিক স্বাবলম্বী কিংবা অর্থনৈতিক প্রতারণার মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করার জন্য আমাদের নারীদেরকে ব্যবহার করা, এটা সত্যি অত্যন্ত দুঃখজনক। দেখেন, এখানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে
একটি শব্দ কোট করা হয়েছে, অতি গোপন করার শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। একটা ছাত্রলীগের নেতা থাকা অবস্থায় ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সে বিবাহ করতে পারে না। এখানেই সে তার ছাত্রলীগের পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, সে নিজেই অযোগ্য হয়েছে। আমি জানি না কেন্দ্রীয় ছাত্রলীগ এত কিছু জানার পরেও তার প্রতি কি কারণে, কোন রহস্যের পরিপ্রেক্ষিতে এখনো নীরবতা পালন করছে। শুধু তাই নয়, সাম্প্রতিক আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সে মিডিয়াতে যে বক্তব্য দিয়েছে সেটিও আমাদের কাছে এক ধরনের রহস্য মনে হচ্ছে। সেই রহস্যটা কি, পর্দার আড়ালে শক্তিটা কি, সেটা আসলে জাতির জানার উচিত। আরেকটি বিষয়, বিয়ে করা হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, অর্থাৎ সে যখন ছাত্রলীগ থাকবে তখন সেটা প্রকাশ করা হবে না। প্রথমতই সে বিয়ে করছে অনৈতিকভাবে ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী হিসেবে। দ্বিতীয়ত প্রতিজ্ঞা সে ভঙ্গ করেছে যেহেতু তার স্ত্রী তানিয়া তাকে টাকা দিতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, এখানে তার বন্ধু বান্ধব সহকারে সবাই তাকে এক ধরনের মানসিক চাপের মধ্যে, মানসিক প্রেশার দেওয়া হয়েছে, তাকে পাগল বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। ভুয়া কাজী, ভুয়া সাক্ষী, সকল কিছু ছিল তার প্রতারণার একটা অংশ, যাতে ভবিষ্যতে কোনো রকমেই তাকে আইনের আওতায় আসা না হয় কিংবা আইনের আওতায় যাতে আনতে না পারে। কিন্তু যে যাই কিছু করুক, অপরাধী যতই চালাক হোক, সে তার কদমে কদমে তার রন্ধ্রে রন্ধ্রে ডকুমেন্ট তৈরি করে রাখে। সে যদি অপরাধ নাই করে থাকে তাহলে সে সাদা কাগজে তানিয়ার কাছ থেকে জোর করে সিগনেচার নেবে কেন? যদি সে অপরাধ নাই করে থাকে। দ্বিতীয়ত, টাকা নিয়েছে, এমনকি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা যে হানিমুনি দিয়েছে, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন হোটেলে থেকেছে, ঘোরাফেরা করেছে, সেই সব ডকুমেন্টগুলো তাদের কাছে আছে। হোটেলের রিসিট আছে, গাড়ি ভাড়ার সেই টিকিট আছে, বিমানের টিকিট আছে। এত কিছু করার পরেও আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন রনির বিপক্ষে কোনো অ্যাকশনে যাচ্ছে না, সেটা সত্যি সত্যি দুঃখজনক। আর আমরা আরেকটা জিনিস এখানে অবগত যে আমাদের রাষ্ট্রযন্ত্র পুলিশ প্রশাসন কেন তার মামলাটা নেওয়া হয়নি? প্রথমত কেন মামলা নেওয়া হয়নি? আমাদের সাংবিধানিক অধিকার আছে রাষ্ট্রের প্রতিটি জনগণ আইনি সহায়তা পাবার। সেই জায়গায় রংপুর জেলা পুলিশ, রংপুর বিভাগের পুলিশ প্রশাসন প্রথমত যেই মামলা না নেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের উদাসীনতা প্রমাণ করেছে, এই জায়গা থেকে আমি রংপুর জেলা প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা সাংবিধানিক পদ পালন করতে আন্তরিক হন, অন্যথায় এই দেশের জনগণ ঘুরে দাঁড়ালে সংবিধান তার নিজস্ব গতিতে চলতে বাধ্য হবে। উনি লিখিত সংবাদ সম্মেলনে বলেছে যে আমাদের দেশের সাংবাদিকদের নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ 20 থেকে 10-15 জন সাংবাদিক নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তানিয়ার মামলাটা গ্রহণ করা হয়েছে। প্রথমত দেখেন, তদন্ত সাপেক্ষে প্রথম একটা ইস্যু হচ্ছে আমাদের মিডিয়া কর্মীরা সামনে ছিল বিদায় বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন মামলা নিতে। মামলা নেওয়ার আগে তদন্ত করেছে এবং মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করার মানে হচ্ছে তার কিছু সত্যতা পেয়েছে। রনি যে এই অপরাধের সাথে সম্পৃক্ত তার তদন্ত সাপেক্ষেই মামলা গ্রহণ করা হয়েছে, তার মানে এই অর্থ হচ্ছে রনি এই অপরাধের সাথে সম্পৃক্ত। তানিয়া যে অভিযোগ করেছে সেই অভিযোগের সত্যতা প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রমাণিত। মামলাটা নেয়ার পরবর্তী স্টেপ, অর্থাৎ মামলা যে নিয়েছে তদন্ত সাপেক্ষে, সেটা প্রাথমিক তদন্ত করার পরিপ্রেক্ষিতে প্রমাণ হয়েছে রনি এখানে অভিযুক্ত এবং সে অপরাধের সাথে সম্পৃক্ত। এখন মামলা তুলে নেওয়ার জন্য যারা প্রেশার ক্রিয়েট করছে তাদের বিরুদ্ধেও তানিয়া
সাধারণ অভিযোগ, সাধারণ ডায়েরি করেছে। কারণ আমার কথা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার, রাজনীতি ছাত্রলীগ করেন, যুবলীগ করেন কিংবা অন্য কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু একজন অপরাধীকে পুলিশ প্রশাসন সহায়তা করবে সেটা তো সংবিধান বলে দেয় নেই, নাগরিক সমাজ তো আপনাদেরকে সেই প্রশ্রয় দেয় নেই, সেই সুযোগ দেয় নেই, রাষ্ট্রের আইন তো আপনাদেরকে এই সুযোগ দেয় নেই। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার জন্য যিনি নিরলসভাবে কাজ করছেন, কতিপয় ব্যক্তির জন্য সেই সুশাসন প্রশ্নবিদ্ধ হোক, আমরা সেটা চাই না। আমার বন্ধুবর মেহেদী হাসান বলেছে, এই অপরাধীকে যদি অতি দ্রুত গ্রেপ্তার করা না হয়, এমনকি আমাদের বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট, গবেষক সৈয়দ আবুল মকসুদ সাহেব বলেছেন, যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। আমরাও আজকে এখানে সম্মতি প্রকাশ করার পাশাপাশি আমরা বলছি, কে কার কি পরিচয় দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমরা চাই অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আপনারা জানেন সাম্প্রতিক এই দলীয় যত অপরাধী আছে, এমনকি প্রশাসনের মধ্যেও যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কাউকেই কিন্তু ছাড় দেওয়া হয় নাই, সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে। এত বড় বড় অপরাধীরা যদি আইনের আওতায় আসতে পারে, একটা জেলা কমিটির কোথাকার কোন নেতা অপরাধ করে বুক ফুলিয়ে মাঠে ঘুরে বেড়াবে, সেটা তো হতে পারে না, সেটা আমরা হতে দিব না। অতএব আমরা মনে করি যত দ্রুত সম্ভব রনিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্রের এবং পুলিশ প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব পালন করা উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্থানীয় মেয়েটার প্রতি আর কাছে না, স্থানীয় মেয়েটার প্রতি ছাত্রলীগের সভাপতি রংপুর জেলার সুপরিকল্পিতভাবে যে অন্যায় করেছে তা একটা নিন্দনীয় বিষয়। আমরা এটা নিন্দা করছি এবং আমরা পত্রপত্রিকায় লেখালেখি করি, প্রয়োজনে এই মেয়েটাকে আমরা লেখালেখি করে সাহায্য করার প্রতিশ্রুতিও দিচ্ছি। আমার মনে হয় দীর্ঘ সময়ব্যাপী আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা তার মুখে না, আর মুখে কাছে না, তার মূল সংগঠন, অঙ্গ সংগঠনগুলো বেশি বাড়াবাড়িতে জড়িত হয়ে গেছে, কিছুই মানতে চাইতেছে না। একটা ছাত্রলীগের জেলা শাখার একটা নেতা 2000 কোটি টাকা 2000 কোটি টাকা পাচার করছে, এটা আশ্চর্যজনক কথা। একটা জেলা শাখার নাম, সুতরাং বুঝে দেখেন জেলা শাখাও কত শক্তিশালী হয়ে গেছে সর্ববিষয়ে। ইচ্ছামতো বিয়ে করব, ইচ্ছামতো ত্যাগ করব, আবার বিয়ের ব্যাপারে যে কাজী ছিল, দলিল দস্তাবেজ ছিল, তাও নাকি 2 নম্বর যা করে। সুতরাং এদের থেকে পরিত্রাণ পেতে হবে, না হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্বাস্থ্য বিভাগে কোটি কোটি টাকা কীভাবে বেহাত হয়ে গেল। তো আমরা এই প্রসঙ্গ আমরা এই স্থানীয় মেয়েটা নিশ্চয়ই ঢাকা পর্যন্ত দৌড়ে এসেছে। এখন দেখা যাচ্ছে যে চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। সম্ভবত এই মেয়েটা
ঢাকা পর্যন্ত ছুটে এসেছে প্রধানমন্ত্রীর কানে তুলে তার থেকে সাহায্য পাওয়ার প্রত্যাশা। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে আপনি মানবতাবাদী মানুষ, আপনার মহান মানবতাবাদী মানুষ ছিলেন, আপনি এই বিষয়টার প্রতি একটু নজর দিবেন এবং আপনার জেলা শাখার কর্মকর্তাদেরকে, বিশেষ করে আওয়ামী লীগ কর্মকর্তাদেরকে এই বিষয়টা একটা সুন্দর সুস্থ সমাধান করে দেবার আপনি ব্যবস্থা করবেন, এই আবেদন আমরা আপনার কাছে করি। আপনি আশা করি অতি সত্তর করে কোনো এই ঝামেলাটাকে মিটিয়ে দেবার চেষ্টা করবেন, এই বলে আমি শেষ করি।